নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প আকাঙ্ক্ষিত ফুলশয্যা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প আকাঙ্ক্ষিত ফুলশয্যা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই বলছি, একটা দাও না। থাট, অসভ্যতা আমি কি করলাম? নিজের বউয়ের কাছে একটা চুমু চাইছি, দাও না। না, দেখছো না পাশে বিদিশা বসে আছে। হ্যাঁ, আমি পারবো না। আরে চাইছি তো মোবাইলে দিতে আপত্তি কিসের? তবুও লিখবো আরও দেখবে। একেই আমাকে চিমটি কেটেই যাচ্ছে। চলন্ত ট্রেনে বসে আমি আমার বরের সঙ্গে প্রেম করছি, তাই তা প্রেম করবো না? বিয়ের পরে তোমাকে কতটুকু সময় কাছে পেলাম বলো তো? রাতটাও ঠিক মতো কাটাতে পারলাম না, আর সঙ্গে সঙ্গে ফোন চলে এলো। কি না, গ্রামের বাড়ি জেঠুমণি অসুস্থ, তার মেয়ের বিয়ে, এখন হুড়োতাড়া করে সব কিছু আমার বাবাকেই সামলাতে হবে। ভালো তো, কন্যা দায়গ্রস্ত পিতাদের সাহায্য করতে হয়। তাছাড়া আমার শ্বশুর মশাই মানে তোমার বাবা নিতান্তই ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষের নিকুচি করেছে। ভালো মানুষ এইটুকু বোঝে না ছেলেটা সবে বিয়ে করেছে। ফুলশয্যাটাও হলো না মাইরি, বলে কিনা তাড়াতাড়ি চল, যা করার ওখানে। এই শোনো, তুমি ছোটবেলায় তোমার জেঠুমনির বাড়িতে বেড়াতে গিয়েছো? হ্যাঁ, সেই কোন কোশমিনকালে একবার। পাগলে যায় নাকি ওখানে? কেন বলো তো? আর দূর, একেবারে গাঁইয়া গ্রাম্য পরিবেশ। জানো, সেখানে এখনো পর্যন্ত টিউবওয়েল, পুকুর, খাল, বিল এইসবের জল ব্যবহার করে সবাই। আমাদের শহরের মতো পাকা পয় প্রণালী ব্যবস্থা অবধি নেই। মানে তুমি গিয়ে বুঝতেই পারবে কত বড় সমস্যা। এমনকি ওই শৌচ করতে পর্যন্ত খেতে খামারে যেতে হয়। সে কি গো, আমি তো পারবো না। আমি এখন কি করব? তুমিও তো নাচলে বাবার সঙ্গে সঙ্গে, দিব্যি মুখটা গোমড়া করে বসে থাকতে পারতে। আর বাবা লক্ষ্মীমন্ত বৌমার দিকে তাকিয়ে দিব্যি বলে দিত, আমার বৌমা আর আদিত্য এখানেই থাকবে, ওরা গ্রামে যাবে না, যা করার আমিই করব। নকল করছো বাবাকে? কি করব বলো? ভাল লাগে, নিজের বউ সামনে বসে রয়েছে আর কথা বলতে হচ্ছে মোবাইলে চ্যাটিং এর দ্বারা। দূর দূর দূর, আমার তো এক দণ্ডও ট্রেনে বসে থাকতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটা ঝাঁপ দিই। বালাই ষাট, ঝাঁপ দেবে কেন? তুমি মরলে আমার ক্ষতি হবে না? ক্ষতি যদি হওয়ার কথা চিন্তাই করতে, তাহলে আসতেই চাইতে না। কি যে বলো! তোমার বাড়িতে পা রাখার পরই বুঝতে পারলাম মা কি জিনিস। আমার মতো একটা অনাথকে তুলে আনলেন তোমার বাবা। না হলে তোমার মতো যোগ্য পাত্রের আমার মতো মেয়ে কখনো মানায়? তুমি নিজেকে সবসময় অযোগ্য কেন মনে করো বন্যা? তোমাকে এক দেখাতেই আমার ভালো লেগে গিয়েছে। হ্যাঁ, মানছি তুমি অনাথ আশ্রমে বড় হয়েছ, বাবা মার পরিচয় হয়তো নেই, তবুও তোমাকে দেখলেই বোঝা যায় তুমি যে খাঁটি মানুষ। তাই নাকি? তোমাকে দেখলে তো মনে হয় না তুমি খাঁটি, মনে হয় হাজার চড়িয়ে বেরিয়েছ। এই ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। কেন? কি করবে তুমি? আমার ওপরে শোধ তোলার মতো অবস্থাতেও তুমি নেই। দেখো, পরে কিন্তু আমি সুদে আসলে তুলে নেব। সে যখন পাবে তখন দেখা যাবে মশাই। এখন চুপ করে ফোনটা রেখে দাও। অনেকক্ষণ ধরে ঘাটছ, আমারও মাথাটা যন্ত্রণা করছে। পৌঁছাতে পৌঁছাতে এখনো বোধহয় অনেকক্ষণ। দাঁড়াও, একটু জিজ্ঞেস করি। কাকে? আরে কাকে আবার? তোমার পাশে বসে রয়েছে আমার শ্বশুর মশাইকে। বাবা, আমরা কতক্ষণে পৌঁছাবো? এই তো আর আধ ঘন্টা, চলেই এসেছি। বুঝলে বৌমা, গ্রামের বাড়িতে গিয়ে তুমি বুঝতে পারবে কি সুন্দর জায়গা। আমার বরদা তোমাকে দেখে যা খুশি হবে না। কথা তো ছিল আদির বিয়ে আর
বড়দার ছেলের বিয়েটা একই সাথে হবে, কিন্তু বড়দার শরীরটাই মাঝখানে ব্যাগরা দিল। সে বলল এই দিকের কাজটা আগে মিটিয়ে তারপর গ্রামে যেতে। আমি তো ভেবেছিলাম বড়দাকে শেষ দেখাও হয়তো দেখতে পাবো না। তোমার বিয়েতে আসতে পারলো না তো ওই শরীরের জন্য। পরে শুনি বড়দার মেয়েরও নাকি বিয়ে ঠিক হয়েছে। একই পরিবারের দুইজন এদিক ওদিক হবে। মানেটা খুবই সিম্পল। বড়দার এক ছেলে এক মেয়ে। ছেলে প্রেম করে বিয়ে করেছে, তার যাকে প্রেম করে বিয়ে করেছে তারই আবার এক দাদা আছে। সেই দাদা আবার বড়দার মেয়েটাকে পছন্দ করেছে। তাই বড়দা সিদ্ধান্ত নিয়েছে এক ঢিলে দুই পাখি, মানে খরচাপাতি লোক খাওয়ানো একবারেই মিটিয়ে দেবে। বারবার একই বাড়িতে বিয়ের জন্যে অত খরচের কি আছে? তাই নাকি? এই তো খুব ভালো কথা। তাহলে আমরা একসঙ্গে জোড়া বিয়ে আনন্দ করতে যাচ্ছি। দাঁত কেলিয়ে কথা বলছে দেখো বাবার সাথে। জোড়া বিয়ে দেখতে যাচ্ছি। নিজের বিয়ের ফুলসজ্জাটা হলো না। কিছু বললে আদি? না না বাবা, আমি কিছু বলিনি। ওই মানে বলছিলাম তোমাদের জন্য আমি নিজেকে অনেকটাই অপরাধী বলে মনে করছি। না, কেন বাবা, কেন? না মানে বুঝতে পারছো না বৌমা? আমি বারবার তোমার শ্বশুরটিকে বললাম বন্যা আর আদিত্যকে বাড়িতে রেখে আসি। না, নতুন বৌমা এখন আমার ভাসুরের আশীর্বাদ নিতে যাবে। মরণ বলি বোঝে না কিছু। নিজেও তো এই বয়সটা পেরিয়ে এসেছে। আদি এবার নড়ে চড়ে বসে। মনের কথাটা বলতে গিয়েও মুখে আটকে যায়। বারবার ওর বলতে ইচ্ছে করছে গলা ফাটিয়ে, তাহলে আমাদের পরের ট্রেনে এই মানে স্টেশনে এই নামিয়ে দিচ্ছ না কেন? ট্রেনটা ধরে বাড়ি চলে যাই। তা না, হাঁদিয়ে হাঁদিয়ে নিয়ে যাচ্ছে। ছেলেটা আমার উতলা হয়ে যাচ্ছে। বাপ হয়েও বোঝে না। মাধবী, তুমি আবার এইসবের মধ্যে কথা কেন বলছো? তা কথা বলবো না? তোমার আমার বিয়ে হয়নি, মনে পড়ে না সেই সব দিনের কথা? ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সামনে। হেসে ওঠে বন্যা আর তাকায় আদিত্যর দিকে। আদিত্যর চোখ মুখ লাল হয়ে রয়েছে, রক্তবর্ণ। মানে যেই জিনিসটা চেয়েছিল সেই জিনিসটা তো বউ দেয়নি, তাই নাকি বাবা মার উপর রাগ করে। বন্যার আর আদিত্যর বিয়ে হয়েছে 2 দিন আগে। বন্যা একটা অনাথ আশ্রমে বড় হয়েছে। কলেজে যাচ্ছিল, তখনই দেখা হয়ে যায় শ্বশুর মশাইয়ের সাথে। রাস্তাতেই শ্বশুর মশাই বাজার থেকে একটা বড় সাইজের ইলিশ মাছ কিনে ফিরছিলেন। পথেই প্রচণ্ড রৌদ্রের কারণে কেমন যেন অজ্ঞান মতো হয়ে যাচ্ছিলেন। পাশ দিয়ে বন্যা হেঁটে যাচ্ছিল। অপরিচিত একজন বয়স্ক লোককে কেউই এখন সহানুভূতি দেখায় না, বিশেষত এই শহর অঞ্চলে। লোক বিপদে পড়েছে দেখলেই সবাই মোবাইল ফোনটা বার করে ভিডিও তৈরি করে। বন্যা কিন্তু আলাদা। কেউ এগিয়ে আসছে না দেখে বন্যা নিজেই ওনাকে হেল্প করেছিল। তাড়াতাড়ি গাড়ি ডেকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল। বাড়িতে এসে সুস্থ হতেই খোঁজ খবর নেওয়া শুরু করেন। যখন জানতে পারেন ওই মেয়েটি অনাথা, তখন আরো বেশি খুশি হয়েছিলেন। যাক, বুঝলে মাধবী, আদির জন্য একটা উপযুক্ত মেয়ে পাওয়া গেছে। কিরকম? মেয়েটি অনাথ। আরে অনাথ মেয়ে হলে আমার ছেলেটা শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু পাবে না? আমি কত আশা করে ছোটবেলা থেকে ওকে একটা সোনার চেন পর্যন্ত গড়িয়ে দেইনি। জানি বিয়ে হলে শ্বশুর বাড়ি থেকেই চেনটা দেবে। তোমার মুখে যত বাজে কথা। আমার এত টাকা পয়সা, ব্যবসা, সম্পত্তি, তাছাড়া আদি নিজে বড় কোম্পানিতে চাকরি করে। ওর কি একটা চেন? তোমার মতো পাগলের কাছে পড়লে আমাকে পাগল কেন বলছো? আমি আমার স্বাদের কথা বললাম। শোনো, স্বাদ অনুযায়ী সাধ্য পূরণ করাটা উচিত। তোমার ছেলের একটা কেন 10টা চেন কেনার মুরদ আছে। তাছাড়া শ্বশুরবাড়ি থেকে পণ নিয়ে আমার সন্তানকে আমি বিক্রি করতে পারবো না। তার চেয়ে এই বরং ভালো, যেই মেয়েকে নিয়ে আসবো সেই মেয়ের আমি তুমি হব বাবা মা, আর আমাদের মেয়ে বোন হবে, আর আদি হবে ওর প্রাণের অধিকারিণী। বুঝতে পেরেছো?
আমরা ছাড়া ওর কেউ থাকবে না, এমনভাবে ওকে গড়ে পিঠে নেব। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার গ্রামের বাড়ি, তোমার বড়দা, যার পারমিশন না নিয়ে তুমি একটা কাজও করো না, উনি মানবেন তো? মেনে বেশি হবেন। আমি আজকে একটা টেলিগ্রাম করে দিচ্ছি। পাত্র পাত্রীকে রাজি করানোর আগেই তাদের যে বিয়ের সানাই বেজেছে সেই কথা বলার আগেই আদির বাবা ভুবনেশ্বর বাবু ব্যাপারটা সাত কান করে দিলেন। গ্রাম থেকে দাদার টেলিগ্রাম পরের দিনই এলো। উনি লিখেছেন, যেটা ভালো বুঝিস কর, তুই যে এখনো আমাকে মান্য করি সেটাই তো অনেক আমার কাছে। বাবার মৃত্যুর পরে সেই যে পড়াশোনা করতে শহরে চলে গেলি, সেইখানেই বিয়ে থাওয়া করে সেটেল হলি। এই দাদার কথা তো 6 মাসে 9 মাসে একবার মনে পড়লে তখন পুজোর সময় নতুন বস্ত্র আর এক গুচ্ছের টাকা পাঠাস। চোখের দেখাও তো দেখতে আসিস না। এইদিকেও তো বিয়ে থাওয়া ঠিক হয়ে যাচ্ছে। আমার 2 ছেলে মেয়ের মাথায় আছে সেই কথা। এরপরে 2 ভাইয়ের মধ্যে মান অভিমানের পালা চলে যাওয়ার পর বিয়ের কেনাকাটা আর পণ্ডিত দেখে ডেট ফিক্সড করা শুরু হয়। আদিত্যকে প্রথমে ব্যাপারটা জানানোতে সে রাগ দেখিয়েছিল ঠিকই, ঘরে এসে বারবার উতাল পাতাল করেছে, বোনের মাথা চিবিয়ে চিবিয়ে খেয়েছে, জিজ্ঞেস করেছে, তোর কাছে আমি শিওর, ড্যাম শিওর একটা ছবি আছেই? আরে না রে দাদা, আমি নিজেই কোনো ছবি দেখিনি। বাবা মা হাওয়ায় হাওয়ায় সব কিছু করছে। আরে মেয়েটা একটা অনাথ আশ্রমে থাকে, ওখানে গিয়ে আগে তো মেয়েটার সাথে কথা বলা উচিত। তা না, ওনার আগে থেকেই কোন গয়না দেবেন, কি করবেন, কোথায় বউ ভাতের অনুষ্ঠান হবে, সব কিছু লোক দিয়ে ঠিক করছেন। এমনকি পুরোহিত পর্যন্ত ডাকা হয়ে গেছে। আজ থেকে ঠিক দিন 15 বাদে তোর বিয়ে, আর তোর বিয়ের 7 দিনের মাথাতেই বিয়ে হবে জেঠুমনির ছেলের, বুঝলি? এই আমাকে মেলা গুল মারিস না। এইটা কি আগেকার দিন নাকি যে ছাদনাতলায় গিয়ে বউয়ের মুখ দেখবো? বল না বল না বল না বোন, দেখ তোর বৌদিকে যা গড়িয়ে দেবো তোকেও তাই দেবো। ও বাবা, না হতেই আমার বৌদি হয়ে গেল, মুখে শুনেই প্রেম হয়ে গেল তোর। বল না কি দিবি, বল না ফুলসজ্জায় কি দিবি? হ্যাঁ দাঁড়, আগে আগে তুই ছবি দেখা। না না ছবি দেখাবো না। তার মানে তোর কাছে ছবি আছে, তুই এতক্ষণ আমায় গুল মারছিলি? না নেই, তবে এই যে তুই লোভ দেখালি জিনিস দিবি, এবার তো ছবি আমায় জোগাড় করতেই হবে। বিদিশা সেই দিন রাত্রেবেলা খেতে বসে বাবাকে পটিয়ে পাটিয়ে বলে, ও বাপি বিয়ে তো ঠিক করলে, কিন্তু বৌদিমণির ছবিই তো দেখতে পেলাম না। ছবি কেন, একদম সশরীরে দেখবি, আগামীকালই সে আসছে। হ্যাঁ রে, তোর বাবা আজকেই তো গিয়েছিল আশ্রমে, মেয়ের সাথে আমিও কথা বলেছি ফোনে, অমায়িক কণ্ঠস্বর, ব্যবহার খুব ভালো। এখন সামনাসামনি যা একটু দেখে নেওয়া। তবে আমার মনে হচ্ছে মেয়েটি রাজি। তোর বাবা তো সরাসরি জিজ্ঞেস করেছে যে মা, তোমার প্রাণে অন্য কোনো পুরুষ নেই তো? সে তো চুপ। যেই মেয়ের অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক থাকবে সে অন্তত লাজুকভাবে হেসে কথা বলতে পারবে না, তার চোখে মুখে একটা ভয় থাকবে। তোর বাবা জাদরেল উকিল ছিলেন এক সময়, সেই ওকালতি ছেড়ে দিয়ে পৈতৃক ব্যবসায় এসেছেন। শিক্ষার কিছু তো গুণ আছে। ভুলে যেও না মাধবী, আমি সাইকোলজি নিয়ে পড়েছি। হ্যাঁ ওই হলো। রাত্রিবেলা আদিত্যর ঘুম হয় না। মনের মানসপটে সেই অদেখা নারীকে কল্পনা করে সে, কখনো শাড়িতে, কখনো সালোয়ার কামিজে, কখনো বা কিছুই ছাড়া। এতদিন কতগুলো বসন্ত একা একা কাটিয়েছে, এইবার রজনী বোধহয় কাটবে স্ত্রীর সনে। আনন্দে আত্মহারা আদিত্য সকাল হওয়ার অপেক্ষা করে, সারা রাত বারান্দায় পায়চারি করে, কখনো ছাদে গিয়ে ধেই ধেই করে নাচে, কখনো বা বিদিশার ঘরের সামনে এসে ওর ঘুমের 12টা বাজায়। যা তো এখান থেকে, রাতভর মাথা খেয়ে নিল। বললাম তো ছবি নেই আমার কাছে। এক কাজ করি বুঝলি দাদা, আমি দরজাটা খুলেই শুই, তো যখন খুশি তুই আয়, কুত্তার মতো সারা ঘরে ঘোর, তারপরে বেরিয়ে যা। তুই আমায় কুকুর বললি, তা নয়তো কি বলবো? কুকুরই তো রাত জাগে। নিজের অবস্থা দেখেছিস,
ঘড়িতে রাত 1:30 বাজে। হ্যাঁ, আমাকে এবার ঘুমোতে দে, না হলে কিন্তু কালকে যাওয়াটাই একেবারে বানচাল করে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাগ করিস না, ঘুমো ঘুমো ঘুমো। দাদা চলে যেতেই বিদিশা হাসে। পাগল, আস্ত পাগল, না দেখতেই প্রেম। এই বোধহয় ভালো, বিয়ের আগে প্রেম করলে এই মজাটা মনে হয় থাকে না। আমি ভাই ঘুমাই, সকালে উঠে মাকে পুরো ব্যাপারটা নাটক করে করে দেখাতে হবে। সকাল 8:30 বাজে, সবাই উঠে পড়েছে, যে যার মতো তৈরি হচ্ছে, কারণ বন্যা আসবে ঠিক 9টার সময়। হ্যাঁ, পুরোপুরি সে চলে আসছে, কারণ কদিন পরই তো বিয়ে। অনাথ আশ্রম থেকে তাকে বার করে দেওয়া হয়েছে। বার করে দেওয়া বলতে ভুবনেশ্বর বাবু নিজে গিয়ে লিখিতভাবে সেখানে দিয়ে এসেছেন প্রমাণপত্র। এখন থেকে এই মেয়েকে উনি দত্তক নিলেন, পুত্রবধূ দত্তক। তাই তো বন্যা চলে আসবে। এই শহরের জাঁদরেল উকিলের লিস্টে এক সময় ওনার নাম ছিল। তবে জীবনে সবাই তো সব কেস সমানভাবে সলভ করতে পারেন না। একটা কেস এদিক ওদিক হয়ে যাওয়ার পরই চাকরি থেকে ইস্তফা দিয়ে দেন। তারপরে ওনার পৈতৃক সূত্রের ব্যবসা, ব্যাগের ব্যবসা, চামড়ার ব্যবসা, তাই দিয়ে এখন উনি কোটিপতি। যদিও ছেলে যখন কাজের জন্য টাকা চেয়েছিল, 1 টাকাও পকেট থেকে বের করেননি, শুধু বলেছিল আমার পরিচয়ে আমার ছেলে বড় হবে না, নিজের পরিচয়ে গড় আগে আদিত্য, তারপর সব কিছু। বাবার শরীরে যেই রক্ত বইছে ছেলের শরীরেও তো তাই। আদিত্য দেখিয়ে দিয়েছিল নিজের মেধা দ্বারা সব কিছুই তো সম্ভব। সকালবেলা 15টার সময় বিদিশা যায় তার দাদার ঘরের দরজার কাছে। এই দাদা, দাদা, হে দাদা। আদিত্যর কোনো সাড়া নেই। দরজাটা কোনো রকম ভেজানো ছিল। ভেজানো দরজার পাল্লা খুলে ঘরে ঢুকে বিদিশা দেখে বেঘোরে ঘুমোচ্ছে আদিত্য। রাত ভোর বারান্দায় ছাদে পায়চারি করতে করতে শেষ অবধি ভোরের দিকে বোধহয় চোখে ঘুমের নেশা লেগে এসেছে। এই দাদা, কি হলো? বস বসে ঘুমোচ্ছিস? হ্যাঁ, এমন করে হাউ হাউ করলি আমার বুক কাঁপছে। ওঠ, তৈরি হ, 9:15 বাজে। হ্যাঁ, এই বলে আদিত্য উঠে পড়ে। কোথায় যাবে ঠিক পায় না। বিদিশা বলে, আরে কানা, কোথায় যাচ্ছিস? ওইদিকে তো বাথরুম। আদিত্য তাড়াহুড়ো করে কোনো রকম ভাবে মুখ টুক ধুয়ে বাইরে বেরিয়ে আসে। বিদিশা দাদার আলমারি খুলে একটা সুন্দর নীল রঙের শার্ট আর হোয়াইট কালারের প্যান্ট বার করে। বলে, শোন, দাড়িটা কাটতে হবে না, আমার দাদাকে দাড়িতে বেশ হ্যান্ডসাম লাগে। আর এগুলো পর, নিচে এক্ষুনি চলে আসবে কিন্তু মেয়েটি, শুনেছি বাবার কাছে খুব নাকি সুন্দরী। এই কথাটা শোনার পর থেকে আদিত্যর আর তর হয় না। ইস, 5টা মিনিটও যেন 5টা ঘন্টার সমান। ঘড়ির কাঁটা ঠিক 9টা। দরজায় কলিং বেল বাজে। 3তলা বাড়িটায় ওই একটা কলিং বেলে যেন ভূমিকম্প ছুটে গেল। আদিত্য ধচমচিয়ে ওপর থেকে নামতে গিয়ে সিঁড়ির মুখেই পায়ে একটা মোচড় খায়। মাগো, কি হলো? না মানে ব্যথা। ও, কিচ্ছু হবে না, পাটাকে টান টান করো। তাছাড়া ওই রকম ঘোড়ার মতো দৌড়াতে কে বলেছিল? তুমি হাসছো কেন মাধবী? তুমিও না, সত্যি বোঝো না, ছেলে বউ দেখার জন্য দৌড়চ্ছে। বেচারাকে এতদিন অবধি ছবিটা তুমি না দেখিয়েই রাখলে, অথচ ছবি বিদিশার কাছেই ছিল। আদিত্য কটমট করে তাকায় বিদিশার দিকে। বিদিশা এমন করে মুখটা ঘোরায় যেন সে কিছুই শুনতে পায় না। দাঁড়া, তোকে একবার বাগে পাই, এমন একটা থাপ্পড় মারবো না। শোন, গালাগাল যা দিচ্ছিস মনে মনে দে, আমার বৌদি শুনতে পেয়ে যাবে কিন্তু। দরজা খোলার সাথে সাথেই অবাক হয়ে যান মাধবী দেবী। হে যেন স্বয়ং দুর্গা প্রতিমা মর্তে নেমে এসেছে। বেশ উঁচু লম্বা গড়ন, মাথায় ভর্তি চুল, মুখটা পান পাতার মতো, ঠোঁটের ওপরে হালকা একটা তিল আছে, ঠোঁট দুটোর মাঝ বরাবর একটা সুন্দর ভাঁজ পড়ে, কপালের চুলগুলো এলোমেলো, চোখে একটা চশমা পরা আছে ঠিকই, তবে ওইটার জন্য সৌন্দর্য যেন আরও 10 গুণ বেড়েছে। গায়ের রঙটা দুধে আলতা নয়, একটু শ্যামলার দিকে,
তবে শ্যামলা মেয়েগুলো দেখতে কিন্তু খারাপ হয় না। একটা সুন্দর হালকা রঙের সালোয়ার কামিজ পরে এসেছে, সঙ্গে একটা ট্রলি ব্যাগ আর হাতে একটা লেটার মতো। নমস্কার, আমি। থাক থাক মা, প্রণাম করে বন্যা। এসো, ঘরে এসো। এই ঘর বাড়ি এখন তো তোমার। এই যে আমার মাটি চলে এসেছে। শোনো, এ হলো তোমার আর এক বোন। বিদিশা গিয়ে জড়িয়ে ধরে বন্যাকে। বন্যা খুব খুশি হয়। বসো মা, বসো। তা কিছু খাবে তো? কি রে, হাঁ করে দাঁড়িয়ে রইতিস কেন সিঁড়ির মুখে? আয়, নেমে আয়। এই প্রথম আদিত্য বন্যাকে দেখে, বন্যা দেখে আদিত্যকে। ঘরের পরিবেশ এমনিতে ঠিক আছে, কিন্তু এই দুটো মানুষের সামনে যেন ভায়োলিন বাজছে আর শত সহস্র শতাব্দীর বাতাস বইছে, যেগুলো কেউ দেখতে পাচ্ছে না ওই দুটো মানুষ ছাড়া। আদিত্য দেখতে পাচ্ছে স্পষ্ট, বন্যার চুল উঠছে এলোমেলো হাওয়ায়। চশমাটা খুললে ওর চোখের নীল মনে দুটো আরো বেশি কামাতুর করে তুলছে ওকে। ওর ঠোঁটের পাশের তিলটা হাসছে যেন ওর দিকে তাকিয়ে। বন্যা ওকে বলছে, জন্ম জন্মান্তর পরে তোমার আমার সাক্ষাৎ হলো হে প্রিয়। আদিত্যর মুখ বন্ধ হয় না। বাবা বললেন, তোর দাদাকে ধরে নিয়ে আয় তো, পায়ে বলে মোচড় খেয়েছে। আরে না না, গন্ধ শুকতে শুকতে ঠিক চলে আসবে, ও তো কুকুরের জাত। দাদা সম্পর্কে সব বলতে নেই। জানো বাপি, কালকে সারা রাত দাদা ঘুমোয়নি, ছাদ আর বারান্দা করেছে। এসব কি বলছিস, চুপ কর। কেন? আমার হবু বৌদিকে এসব কথা বলতে আমার কোনো আপত্তি নেই। বৌদি জানুক দাদা বৌদিকে পাওয়ার জন্য কত উতলা। এখনকার ছেলে মেয়েদের যে কি বলবো, সামনে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বসে রয়েছেন, তার সামনে থাক। হয়েছে খুব বয়োজ্যেষ্ঠ, নিজেও যখন এই বয়সে ছিলে তুমিও তখন এরকম করতে, ভুলে গেছো নাকি? আর তুমিও মাধবী। আমি কি বলবো তাছাড়া? ওরা একটু দুষ্টুমি করলেই তখন বড়দের সামনে, আর তুমি হাত ধরে আমার শ্বশুর মশাইয়ের সামনে আমাকে নিয়ে গিয়েছিলে বাসর ঘরে, মনে পড়ে? বলবো সেগুলো? লজ্জায় ভুবনেশ্বর বাবু নিজেই হাসতে হাসতে উঠে গেলেন আর মাধবী আর বিদিশাকে বললেন, তোরা সরে আয়, ওরা একটু কথা বলে নিক। হাই, কেলের মতো হাসছেন কেন? আমি কি বাঘ না ভালুক না রাক্ষসী? হে বাবা, না 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 না, তুই তো খুব সুন্দরী। আমি জাস্ট কল্পনা করতে পারিনি বাবা যে এত সুন্দর একটা মেয়ে দেখবে। এই তো। আমি কিন্তু একটা জিনিস খাই, সেটা কিন্তু কেউ জানে না। কি কি কি? রক্ত। পারবেন দিতে? আদিত্য বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে সুন্দরী রমণীটির দিকে। ভয় পেলেন? রক্ত খায় কেউ? আমি কি রাক্ষসী? আচ্ছা, আপনার আগে কোনো গার্লফ্রেন্ড নেই তো? থাকলে আমাকে বাবা স্পষ্ট করে বলে দিন। এই যে চিঠিটা হাতে করে নিয়ে এসছি, এখানে কর্তৃপক্ষ লিখে দিয়েছে, কোনো অসুবিধে হলে আমি এই ঠিকানায় চলে যাব। এইসব জায়গায় নাকি যে সমস্ত মেয়েরা একা তাদেরকে রাখা হয়, বিশেষ করে যাদের 18 বছর বয়স হয়ে গেছে। দরজা খোলা আছে যখন তখন। কিন্তু আদিত্য হাত দুটো চেপে ধরে বন্যার। বাবা, এত জোর লাগছে তো, ছাড়ুন। আদিত্য তাকিয়ে থাকে বন্যার দিকে। এরপরে 4 হাত এক করে দেওয়ার জন্যে খুব শিগগিরই বিয়ের ডেট একদম ফিক্সড করে ফেলা হয়। বর বউ একই বাড়িতে থেকে একই সঙ্গে গায়ে হলুদ, একই সাথে সব রকম সেলিব্রেশন। বিদিশা বিরাট খুশি, বৌদিটি তার মন পছন্দ মতো হয়েছে। শাশুড়ি মা নিজে খাইয়ে দিচ্ছেন ওকে, আর সেই পাতে আবার মুখ ঠেকাতে আসছে আদিত্য আর বিদিশা। ঘরটা ভরে উঠেছে এই অনাবিল খুশিতে। একটা দুঃখের কালো রেখা ভুবনেশ্বর বাবুকে ভাবাচ্ছেন। কদিন আগেই বর্দার ছেলে টেলিগ্রাম এসেছিল, বর্দার শরীরটা বলে একদম ভালো নেই, তাই বিয়েতে কেউ আসতে পারবে না। গ্রামের বাড়ি থেকে কেউ যদি আশীর্বাদ করতে না আসে তাহলে সেটা বোধহয় ভালো লক্ষণ নয়। তবুও বিয়ের ডেট যেহেতু ফিক্সড, তার উপরে নিমন্ত্রিতদের আমন্ত্রণ করাও হয়ে গেছে, এখন তো বিয়েটা করাতেই হবে। সিঁদুর দানের পর যখন বন্যা আর আদিত্য বাসর ঘরে যাবে, ঠিক সেই মুহূর্তেই ভুবনেশ্বর বাবু বাড়ির প্রত্যেককে ডাকলেন। আত্মীয় স্বজন ততক্ষণে খেয়ে দিয়ে পাতালি গুটিয়ে বাড়ি থেকে বিদেয় হয়েছে। এত বড় বাড়িতে
বিয়ের অনুষ্ঠানের জন্যে কোনো রকম হল ঘর বুক করতে হয় না। কয়েকজন নিকট আত্মীয় আর পাড়া প্রতিবেশী 150 থেকে 200 মতো লোক নিয়েই বিয়েটা মিটে গেছে। ভুবনেশ্বর বাবুর গ্রামের আত্মীয়রা এলে আরও 70 থেকে 80 জন বাড়ত, কিন্তু দাদা অসুস্থ হওয়ায় কোনো বাড়ি থেকেই কেউ আসেনি। একটা জরুরি আলোচনা করার জন্য তোমাদেরকে এই মুহূর্তে ডেকেছি। কি হয়েছে বাপি? আর বলিস নে মা, তোর জ্যাঠা অসুস্থ, তাই আমাদেরকে গ্রামে যেতে হবে আগামীকালই। কি বলছো? সবে ওদের বিয়ে হলেও আজকে ওদের বাসর, আগামীকাল কাল রাত্রি পরের দিন। ফুলশয্যা সে পরে হবে খন, আগে আমার দাদার শরীরটা। বৌমাকে তো আমি পেয়ে গেছি, এখন ফুলশয্যার অনুষ্ঠান আমি 10 বার করতে পারবো। ভগবান আমাকে সেই অর্থ দিয়েছে, কিন্তু দাদার জীবনটা একবার চলে গেলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। মনে রেখো মাধবী, শহরে যখন থাকতাম তখন আমার পড়াশোনার যাবতীয় খরচ কিন্তু দাদাই তুলতো, ওই চাষাবাদ করে। কোনোদিন আমার রোজগারের টাকায় দাদা ভাগ বসাতে আসেনি। আমি মাস মাইনে পেয়ে যা পেতাম সবটা আমার নামে ফিক্সড করতো। তারপরে যখন চাকরিটা ছেড়ে দিয়ে গেলাম শহরে, তখন তো এই সব অর্থগুলো দাদাই আমাকে দিল। আমারই গচ্ছিত অর্থ, ভাবতে পারো? সবই বুঝলাম, কিন্তু কচি কচি ছেলে মেয়েগুলোর মুখের দিকে তো একবার চাও। ভুবনেশ্বর বাবু এক ঝলক তাকিয়েছিলেন বন্যা আর আদিত্যর চোখে মুখে। হ্যাঁ, দুইজনের চোখে মুখেই একটু দুঃখ তো রয়েছে, কিন্তু বন্যার মুখে যেন একটু বেশি আনন্দের রেখাও আছে। আচ্ছা বাবা, আমরা কোথায় যাব? গ্রামে, বুঝলি? গ্রামে যাব। কাজ কর, তুই আজকে রাতে বিদেশের সঙ্গে শুয়ে পড়। আগামীকাল গোছগাছ করে আমরা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ব। বাসর তো শিখে উঠল, তার উপরে বোনের সঙ্গে শুতে হবে। বিরাট হাসি পেয়েছিল বন্যার কথাটা শুনে, কিন্তু হাসতে পারেনি। বৌদি, ব্যাপারটা কিন্তু ভালো হলো না। কেন বলো তো? না, দাদা তোমার সঙ্গে বিয়ে হবে সেই শুনেই গন্ধ শুকতে শুকতে সারা রাত আমার বাড়ির আমার ঘরের বাইরে পায়চারি করেছে। এইবার তুমি আমার ঘরে রয়েছ, দাদার যে আজকে কি হবে? বাজে কথা না বলে শোও তো। বৌদি, বাজে কথা বলছি না, আমিও তো বড় হয়েছি নাকি। খুব বুঝেছি, যখন বিয়ে হবে তখন হবে। এখন চুপ করে শুয়ে পড়ো, লাইট অফ করে দাও। লাইট অফ করে ননদ আর বৌদি গল্পগুজব করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখনই পাশের ঘর থেকে একটা বাসন পড়ার শব্দে কেঁপে ওঠে দুইজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৌদি কেঁপো না, জ্যান্ত বিড়াল ঝাঁপ মেরেছে, বোধহয় রান্নাঘরের বাসনে। জল খাওয়ার অচেলায় উঠে এসেছিল। আমার ঘরটা রান্নাঘরের পাশে পড়ে তো। শুয়ে পড়ো বৌদি, সকালবেলায় জ্যান্ত বিড়ালকে পেয়ে যাবে। শুয়ে পড়ো। সকালবেলায় সবার গোছগাছ কমপ্লিট হয়ে গেলে ভুবনেশ্বর বাবু প্রত্যেককে নিয়ে রওনা দেন। ট্রেনে বসে আদিত্য ভেবেছিল বউটার সাথে একটু ফষ্টি নষ্টি করতে পারবে। ফষ্টি নষ্টি তো শিঁকে উঠল। মেয়েরা আলাদা সেকশন, ছেলেরা আলাদা সেকশনে বসল। আধ ঘন্টা পর ঠিক সময় মতো ট্রেন এসে থামলো গ্রামে। গ্রামটা দেখে খুব ভালো লাগলো বন্যার। এই প্রথম সে বিয়ের পরই কোথাও ঘুরতে বেরিয়েছে। আশ্রমে থাকাকালীন এতটা স্বাধীনতা ছিল না। কেমন লাগছে? খুব সুন্দর। এইখানে বুঝি আপনাদের পৈতৃক নিবাস? হ্যাঁ, এইখানেই আমার পৈতৃক ভিটে। বাবার মৃত্যুর পরে দাদাই আমাকে শহরে পাঠায় ওকালতি পড়ার জন্য, আমার যাবতীয় খরচ তুলতো। তারপর যখন উকিল হলাম, বাদবাকি খবরটা তো তুমি জানোই, টাকা পাঠাতাম আর ও আমার নামে ফিক্সড করতো। এবার যখন বললাম দাদা একটা কেসে গন্ডগোল করে ফেলেছি, এই চাকরি আমি আর করব না, বাদী বিবাদী আসামি এসব করতে করতে আমি অনেক অভিশাপ কুড়াচ্ছি দাদাই তখন বলল শহরে গিয়ে ব্যবসা কর, টাকা আছে, তোরই টাকা। সেইটাই। আর তার উপরে কি বলতো, আমার বাবারও ব্যবসার হাত ছিল, রক্তে তো বইছে, সেটা কাজে লাগিয়েই চামড়ার ব্যবসাটা শুরু করে ফেললাম। আচ্ছা বাবা, এই চামড়ার ব্যবসা করতে অনেক পশু হত্যা করতে হয় না? বন্যা যেন প্রশ্নটা ঠিক অনাধিকারীর মতো করে ফেলেছে। ভুবনেশ্বর বাবু মুখটা ঘুরিয়ে নিলেন, কথার প্রসঙ্গ বদলে বললেন, সেই সব নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। কিরে আদি, আয়। এই প্রথম ভুবনেশ্বর বাবুর কথায় মনটা একটু ক্ষুণ্ণ হলো বন্যার। গ্রামের মেঠো পথে হেঁটে চলেছে নববধূ। তার রাঙা চরণের নুপুরের ধ্বনি
আদিত্যর মনের 12টা বাজিয়ে দিচ্ছে। গোটা রাস্তা মুখটা ঠিক ডুগি তাবলার মতো ফুলিয়ে সে হেঁটেছে। দৃশ্যটা বিদিশা দেখেছে আর বারবার হেসেছে, এর সঙ্গে সঙ্গে মা নিজেও। একটা সময় তো বাবার কানের কাছে গিয়ে, মানে মাধবী দেবী ভুবনেশ্বর বাবুর কানের কাছে গিয়ে বললেন, ওদেরকে একটু একা ছাড়ো না, একা একা একটু হেঁটে আসুক। না না, আমার বৌমাকে আমি নিয়ে হাঁটবো। বৌমার হাত ধরে নিজেই হাঁটছেন, এক হাতে বৌমা আর এক হাতে বিদিশা, যেন 2 মেয়ে। আর আদিত্য কোথাকার ঝাড়, যেন জন্মই হয়নি, সৃষ্টিই হয়নি। বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে শাঁখ বেজে উলুধ্বনি দিয়ে বৌমাকে বরণ করা হলো। বড় জেঠু বিছানা থেকে উঠে এসে নিজে একটা সোনার মানতাসা দিয়ে বরণ করলেন। এরপরে ঘরভর্তি আত্মীয় স্বজন প্রত্যেকেই কিছু না কিছু উপহার দিল। এত সোনার গহনা একেবারে পেয়ে আপ্লুত হয়ে গিয়েছিল বন্যা। তার সঙ্গে গ্রামের এত সুন্দর বাড়িটা, প্রায় প্রাসাদের মতো, দোতলা বাড়ি, অন্দরমহলের অনেকগুলো ঘর, প্রত্যেকটা মানুষ একসাথে থাকে। এখনকার দিনে 51বর্তী সংসার প্রায় নেই বললেই চলে। সেখানে এতগুলো পরিবার, 70-80 জন মানুষ কিলবিল কিলবিল করছে। এরা একাই একটা নিমন্ত্রণ বাড়ির মতো। কেমন লাগছে বৌমা? বেশ ভালো। আমি তো কখনো গ্রাম দেখিনি, এই গ্রামটা একটু ঘুরে দেখাবেন? নিশ্চয় নিশ্চয়। আদি, বৌমাকে নিয়ে গ্রামটা একটু ঘুরিয়ে দেখাতো। না না দাদা, ও এখন যাবে না। ওর বোনের বিয়ে, ওর দাদার বিয়ে, ওকে তুমি কেন ছাড়ছো? হ্যাঁ আদি, আমার সঙ্গে চল। বেচারা যাও একটু সুযোগ পেয়েছিল, সেটাও গেল মাঠে মারা হয়ে। এদিকে মাধবী দেবী ওনার বড়দার সঙ্গে বলছেন, আর বলো না দিদি, মানুষটাকে নিয়ে পারলাম না। বয়স যত বাড়ছে ততই মনের ভেতর থেকে রোমান্টিক ভাবটা কমছে। নতুন ছেলে মেয়ে, সদ্য বিয়ে হয়েছে, কোথায় 2 জনকে একটু একা ছাড়বে তা না, কোদের মধ্যে আটকে রেখে দিয়েছে মেয়েটাকে। আর ছেলেটাকে পাত্তাই দিচ্ছে না, যেন ও আকাশ থেকে টপকে পড়েছে দুম করে এখানে। তাই নাকি রে, এমন অবস্থা? আরে হ্যাঁ, বিয়ের পর থেকে ছেলেটা আমার কিভাবে কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে বৌমার পেছনে পেছনে। মেয়েটাও হয়েছে বলিহারি, বৌদি বৌদি করে বৌদিটাকে আটকে রাখছে। বন্যা কি আর মুখ ফুটে বলতে পারে যে আদির সাথে কথা বলতে চায়? আজকে যখন আসছি, ট্রেনে বসে বসে 2 জনে মিলে চ্যাটিং করছে। বলো, মা হয়ে এসব সহ্য হয়? দাঁড়া না, রাতে আমি একটা সুযোগ করে দেব। না না গো দিদি, কি বলো? আজকে সুযোগ করলে হয়? আজকে না কাল রাত্রি মুখ দর্শন করতে নেই? রাত্রিবেলা খেতে বসে আদিত্য বন্যাকে দেখতে পেল না। বন্যা নাকি অনেক আগেই খেয়ে দিয়ে পাশের বাড়িতে কার বাড়ি ঘুমোতে চলে গেছে। আদিত্য বলে, কিছুই হলো না, নিয়ম মানাচ্ছে, নিয়ম। খেতে বসে কর্মর করতে নেই, খাবার গলায় আটকে যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। হাসছিস? তোকে একা পাই চটি দিয়ে মারবো। চোখে চোখে আমাকে চটি দিয়ে মারতে হবে না, নিজে আগে গেল, না হলে জুতোর বাড়ি তুই খাবি। খাওয়া দাওয়ার পরে 2 ভাই বোন যখন বাইরে বেরিয়ে আসে, তখন অনিচ্ছা সত্ত্বেও আদিত্য বিদিশাকে বলে, শোন, বল বৌদি কোথায় আছে? বলতে পারবো না, আজকে তোর কাল রাত্রি বলা বারণ। যদি শুনতেই চাস তাহলে বৌদিকে যেরকম মানতাসা দেওয়া হয়েছে ওরকম একটা মানতাসা, তুই বৌদির জন্য মঙ্গলসূত্র বানিয়েছিস, একটা শুভবোকা আংটি, একটা কোমর বিছা, থাক, তোর বলতে হবে না কোথায় আছে। একে তো তোকে বিয়ের সময় ভুড়ি ভুড়ি দিতে হবে, তার উপরে এখন একটা খবর দেওয়ার জন্যে এত টাকা আমার নেই। শোন দাদা, তোর অনেক টাকা আছে, আমার বৌদির যখন 11খানা বাচ্চা হবে। 11টা? তোকে কে বললো? আমি ভবিষ্যৎ দেখতে পাই। তুই যেভাবে কুত্তার মতো ঘুরে বেড়াচ্ছিস, ওই ক্রিকেট টিম হবে, এটাই দেখিস। মামাটানে এক চট। বিদিশা হাসতে হাসতে ঘরের দিকে ছুটে চলে যায়, হাতে ইশারায় বলে দিয়ে যায় ওদের বাড়ির থেকে 3টে বাড়ি পরেই ওর বৌদি রয়েছে। রাত গভীর, প্রায় 1:30-2 বাজে। নতুন বউয়ের চুরির ঝনঝন শব্দটা যেন বাতাসেও শিহরিত হয়। ঘর থেকে আদিত্য শুনতে পাচ্ছে বউ গল্প করছে ওই পাশের বাড়িরই কাকিমা দিদিমার সাথে। সবাই আত্মীয়, লতায় পাতায়। কে যেন ওর বউকে বলছে, তা তুমি অনাথ? হ্যাঁ, বাবার অনেক কৃপা, তাই এমন সুন্দর স্বামী পেয়েছি, এমন সুন্দর সংসার পেয়েছি। তা তো বলতেই হয়। ভুবন হলো গিয়ে লক্ষ্মীমন্তর ছেলে। এই গ্রামে ওকে সবাই মান্যে গণ্যে করত। আর ওর দাদা দামোদর, 2 জনকেই তো দেখছো। বৌমা দুটিও হয়েছে সেই রকম, ছেলে মেয়েগুলোও বেশ ভালো ভালো। আমিও তো খারাপ নই, আমাকে পরখ না করে কেন এমন ভাবছেন?
আদিত্য ভালোই বুঝতে পারে বন্যাকে নিয়ে কোনো কটূক্তি করেছে হয়তো ওই বাড়ির কাকিমারা। তারপরে ভাবে, না না, কথার পৃষ্ঠে কথা ওঠায় হয়তো এরকম। ইস, মানুষগুলো এখনো জেগে আছে, ঘুমোয়নি। কখন যে একটু বউটার সঙ্গে দেখা করব। ভোর যখন 4টে বাজে তখন আদিত্য হিসু করার নাম করে বাবার পাশ থেকে উঠে আসে। বাবা, বাথরুমে? হ্যাঁ, সাবধানে যেও। এখানে কিন্তু বাথরুম সেরম ভাবে নেই। কল পারে ওই কোনো রকম একটা তাঁবু টাঙিয়ে দিয়ে রেখেছে, লোকজন আসছে তো তাই। পয় প্রণালী ব্যবস্থা সম্পর্কে তো খুব ভালো করেই জানো। খেতে খামারে গিয়ে পটি করে আসতে হবে। তা তোমার যদি এখন হিসু পেয়ে থাকে, হিসুটাই করো, পটিটা সকালবেলা সবাই মিলে গিয়ে করব। হ্যাঁ, গিয়ে করে কুত্তাকে খাওয়াবো, মনে মনে বলে আদি। তারপরে বাইরে বেরিয়ে আসে আস্তে আস্তে। উদ্দেশ্য হিসুও না পটিও না, ওই কাকিমার দরজার সামনে গিয়ে দাঁড়ানো আর জানলা দিয়ে উকি মারা। উদ্দেশ্য সাধন হয়েও গেল। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ভস বসে নাক ডাকার শব্দ। কিন্তু এই বাড়ির মতি পিসি ভোর 4টের সময় ফুল চুরি করতে ওঠে। খেয়ে রে, চোর 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 আইসে, ধরো ধরো বেটারে। হ্যাঁ হ্যাঁ, চোর এসেছে। নতুন বউয়ের পাশ থেকে কাকিমা, পিসিমা, জেঠিমারা ধচমচিয়ে উঠে দরজা খুলে চোরকে পাকড়াও করে। চোরের মুখ দেখেই সবাই হেসে কুটোকুটি খায়। ও বৌমা, তুমি কিন্তু এসো না, রাত্রি এখনো বাকি, ভোর 6টা বাজেনি। এ চোর যেমন তেমন চোর নয় গো, তোমার স্বামী যে। ঘরে বসে বন্যা হেসে কুটোকুটি খায় আর ভাবে, মানুষটা কি আবোলা নাকি, শুধু শুধু নিজের বদনাম করছে, লজ্জায় তো আমারই মাথা কাটা যাচ্ছে। সকাল হতেই খবরটা বেতার তরঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন তো আদির এখানে এসে কুর্তুতো ভাই বোনদের কাছ থেকেও জ্বালানি কম সহ্য করতে হচ্ছে না। আর বিদিশা, তার তো গয়নার লিস্ট এবার বেড়েই গেছে, বাবা মার কানে কথাটা না তুললেই। কিন্তু বাবা মা জেনে গেছে সবটাই। বুঝতে পারছো ছেলে মেয়ে দুটোর অবস্থা? ছেলে মেয়ে দুটো বলো না, আমার মেয়েটার কোনো দোষ নেই, যত দোষ তোমার ছেলের। হো, বিয়ে দিয়ে ছেলে আমার হয়ে গেল, আর তার আগে তোমার ছিল। এইসব নিয়ে আমার আর ভাল লাগছে না, ওদেরকে একটু একা থাকতে দাও না গো। বললাম তো, এখানকার বিয়ে মিটুক, তারপর। তোর মরি, তুমিও ছাই সেই, নিজের বয়সটা ভুলে গেছে। মাধবী রাগ করে চলে গেলে ভুবনেশ্বর বাবু একা একা হাসেন, বলেন, সবুরে মিঠা ফলে, বউটা যে কেন বোঝে না। সেই দিনটাও বেশ আনন্দ করেই কাটে। বেচারের ফুল সজ্জা কে পালন করবে। রাত্রেবেলা শোয়ার আগে ভুবনেশ্বর বাবু বললেন, বলছি মহিলারা আলাদা শোও আর বেটা ছেলেরা আলাদা, আজকে তো বাড়িতে আত্মীয় স্বজন বেশি। হ্যাঁ, ঠিকই বলেছিস রে ভুব। বলছি দামোদরের শরীরটা এখন ভালো হয়েছে, তুই, আদি, দামোদর সবাই একসাথে ঘুমো, আর রঞ্জন আর বাকি আত্মীয় কয়েকজন আছে। আমি, বৌমা, বিদিশা এদেরকে নিয়ে শুয়ে পড়ছি। বুড়ি মাথারির সব কথা জন নিয়ে সবে। কিছু বললে? না বাবা, কিছু বলিনি। আসলে এতদিন ধরে ঘুম আসছে না তো, শরীরটা এতই টায়ার্ড, মনে হচ্ছে যেখানে সবার সেখানেই ঘুমোবো, ঘুমোতে গেলাম আমি। এই বলে আদিত্য ঘুমোতে চলে যায়। ভুবনেশ্বর বাবু আবার একটু ফিক করে হাসেন, বলেন, ছেলে আমার লক্ষ্মী হয়ে গেছে। তোমরা যে যার ঘরে শুতে চলে যাও, মেয়েরা মেয়েরা আলাদা ঘুমোও, বেটা ছেলেরা আলাদা ঘুমোবে। সকালে তো আবার কি সব রিচুয়াল আছে না? হ্যাঁ রে ভুব, দধি মঙ্গল আছে তো, ভোর ভোর কাক ভরে উঠতে হবে, তার আগে মা গঙ্গাকে তো নেমন্তন্ন করতে হবে, আমার এই নতুন বৌমাটি করবে। বন্যা ঘাড় নেড়ে সাঁই কাটে, সবেতেই সে প্রস্তুত। তার স্বামীটিকে জ্বালাতে তার খুব ভালো লাগছে। ভোরবেলায় 5 বউ মিলে নেমন্তন্ন করতে যায়, পেছনে পেছনে আদি যায়। কেউ না দেখুক, বন্যা দেখতে পেয়েছে, আর দেখেছে বিদিশা। যখন সবাই জল ভরছিল তখন বিদিশা পেছন থেকে দাদাকে চাপতে ধরে, বলে, ধরেছি, এক তো চোর বদনামে পুরো গ্রামে মাথা হেট করেছিস, এবার লুকিয়ে লুকিয়ে মেয়েদের কাজ দেখতে এসেছিস। এক কাজ কর, একটা কাপড় জড়িয়ে তুইও নেমে যা, তাহলে কেউ ধরতে পারবে না। তোকে না জুতো দিয়ে মারলেও আমার স্বাদ মিটবে না। তখন থেকে বলছি, একটু একা দে, একটু একা দে। আরে কথা বলবো, কথা বলবো, তোমাদের পিপাসা বুঝি না না,
বেটা ছেলে মানুষের সব কিছু তো চুকচুকানি, একটু কথা বলবো বলে চুমু খাবে চুমু, আর বাবার কাছে জুতো পেটা খাবা। আমি ওসব পারবো না করতে। কি রে, কার সাথে বকবক করছিস? মাথা খারাপ হয়ে গেল নাকি? বিদিশা, এদিকে আয় মা, এই গ্রামে কিন্তু ভূত পেতের ছায়া আছে, একা একা অন্ধকারে যাস নে, আর বৌমাটিকে তুই ধরে ডাক। বৌমা কাছে আসতেই বিদিশা কানের কাছে গিয়ে বলে, আচ্ছা করে বাম দিয়ে এসছি। ঠিক করেছো, বড্ড বেশি বাড়াবাড়ি তোমার দাদার। তাহলেই বলো বৌদি, একেই তো বদনাম করে ছাড়লো, তার উপরে এখন আবার ওই দেখো আম গাছের পেছনে ভূতের মতো মাথায় সাদা চাদর দিয়ে এসেছে। মরণ। এই বলে সবাই চলে যায় ঘরে। শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে শুরু হয় দধিমঙ্গলের অনুষ্ঠান। আদিত্যর দাঁত কটমটানি এতই বেড়েছে যে দাঁতগুলো বোধহয় এবার ক্ষয়েই পড়ে যাবে। সেই দিনটা বিয়ের অনুষ্ঠান নিয়ে সবাই আনন্দে মেতে রয়েছে। আজকে ছিল আদিত্যর আর বন্যার ফুলশয্যা, কিন্তু ছোট বোন আর বড়দার বিয়ে, তাই কিছু করার নেই। সন্ধেবেলা পার্লার থেকে লোক আসতে পারেনি, কারণ দুপুর থেকে অঝরে বৃষ্টি শুরু হয়েছে। গ্রামের মেঠো পথ এতটাই কর্দমাক্ত যে ওদের গাড়ি ঢোকেনি। এদিকে অনলাইনে পেমেন্ট হয়ে গেছে। আদিত্য বলল, নাও এটা সামলাও, এবার আর কি। মানে বেচারি যাও একটু সময় পেয়েছিল বউটাকে একা পাবার, সেটাও হলো না। সাজানো নিয়ে চিন্তা করতে হবে না বড়দা, আমার বৌমা আছে তো। আদিত্য ভাবে, হলো, লোক সাজাতে আসলে যাও একটু কথা বলার সুযোগ পেতাম, সেটাও আমার কপাল থেকে গেল। বন্যা মা। হ্যাঁ বাবা। আমি তো শুনেছি তুমি পার্লারের কাজ শিখেছো। হ্যাঁ বাবা, ওই টুকটাক। ওই দেই হবে বৌমা, বললেন দামোদর বাবু। ওই দেই হবে। আমার মেয়েটাকে উদ্ধার করো, আর ছেলেটাকে সাজানোর জন্য আদি বাবাই তো আছে। আদি বাবা। হ্যাঁ হ্যাঁ জেঠু, আমি সব কিছুতে আছি, আমি সর্বঘাটের কাটালি কলা। এই বলে বাঁদরের মতো মুখ ভেঙচি দিয়ে এক লাফে ঘর থেকে বেরিয়ে গেল আদি। কেন যে এমন করছে বন্যা তো খুব ভালোই বুঝতে পারছে। নিজের হাতে খুব সুন্দর করে বন্যা সাজিয়ে দেয় তার ছোট ননদকে। খুব সুন্দরই লাগছে। বিদিশাও বায়না তোলে সেও শাড়ি পরবে। সবাইকে সাজিয়ে গুছিয়ে যখন নিজে সাদার জন্য ঘরে যায় বন্যা, দরজাটা বন্ধ করে, আর ঠিক তখনই পেছন থেকে খপ করে জাপটে ধরে আদিত্য। বলে, পেয়েছি, হাত ছাড়বো না। হে কি, এই ঘরে তুমি কেন? আরে হুটহাট করে কেউ চলে আসবে, সারা বাড়িতে লোকজন কিলবিল করছে। মাথা খারাপ নাকি? সন্ধ্যে 7টা বেজে গেছে, আমাকে একটু তৈরি হতে দাও। না, আগে একটা চুমু দাও, তারপরে। পাগল নাকি তুমি? হ্যাঁ বৌমা, ওই দেখো তোর বাপটাও সেই। এই বলে লুকিয়ে পড়ে আদিত্য। হ্যাঁ বাবা। এ কি, তৈরি হওনি? না না, মানে। আরে মাথার চুলগুলো এমন এলোমেলো কেন? বাবা কিছু না, মানে। শোনো, এইটা পরো। একটা দুধে আলতা রঙের শাড়ি তুলে দিলেন তিনি, আর তার সাথে গয়না। এগুলো পরো, তোমার শাশুড়ি মা সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তোমার তো আজকে বউ ভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, ভাত কাপড়ে এগুলো আদিত্য তোমাকে দিত, তা সেটা যখন হলো না তখন তুমি এগুলো পরো, আর তাড়াতাড়ি চলে এসো, কিন্তু লোকজন তোমায় দেখবে বলে অপেক্ষা করছে। হ্যাঁ বাবা, আপনি যান, আমি আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে চলে আসছি। আচ্ছা, লক্ষ্মী মন্তর মেয়ে। দরজাটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আদিত্য আবার সামনে এসে হাজির। বলে, আমার বাপটা আমার কাজটা করে দিয়ে গেল, ভাত কাপড় গয়না। ফুলসজ্জাটার কি হবে? মা বলতে নেই এক চর। কি বাজে কথা এগুলো? সব হবে, সবরে মিটা ফেলে। এখন ঘর থেকে বিদায় হও। মানে খুব সিম্পল, রেডি হতে হবে আমায়, আর তুমিও তো তৈরি হবে। শোনো, আমি দুধে আলতা রঙের শাড়িটা পরছি, একটা হলুদ রঙের ব্লাউজ পরবো, আশা করি ভালো লাগবে। আর তুমিও আমার সঙ্গে ড্রেস কোড ম্যাচ করে পরবে। হ্যাঁ, আমার নেই। আরে আছে, আমি দেখেছি, আমাকে দেখিয়েছে বিদিশা। সেম কালারের পাঞ্জাবি তোমার জন্য কেনা হয়েছে। পাঞ্জাবি না, শেরওয়ানি। দেখো, মুখ গোমরা করে কিচ্ছু হবে না, বেরো এখান থেকে, যাও। দরজাটা দুম করে বন্ধ করে দেয় বন্যা। আদিত্যর মুখটা সেই মুখ পড়া বাঁদরের মতোই হয়ে থাকে। এরপরে শুভ দৃষ্টির পালা। বিয়ের অনুষ্ঠান খুব সুন্দরভাবে মিটে যায়। পরের দিন সকালে বিদেয় হবে বাড়ির মেয়ে, আর যে ছেলে বিয়ে করতে গিয়েছিল সে নিয়ে আসবে বৌমাকে। দুটো রীতি একসাথে, একটা অন্যরকম পরিবেশ। বন্যার মনটা খারাপ। আগের দিন রাত্রেবেলা কেউই ঘুমোয়নি,
সবাই বাসর জেগেছে, কিন্তু আদিত্য বন্যার চোখের সামনেও আসেনি। হয়তো দরজাটা মুখের ওপর বন্ধ করে দিয়েছিল বলে আদিত্যর মনে মনে খুব অভিমান হয়েছে। বন্যার চোখ দুটো এখন আদিত্যকে খুঁজছে। বিয়ের কাজ তো মিটেই গেল, জ্যাঠামশাই ভালো আছে, এখন বাকি থাকলো বৌভাতের অনুষ্ঠানটা। সেইটা মিটে গেলেই বন্যা আদিত্যর সঙ্গে দেখা করতে পারবে। পরপর 3টে দিন বন্যা পাগলের মতো আদিত্যকে এক ঝলক দেখার জন্যে এঘর ওঘর সেঘর করেছে। আদিত্যর গলা সে পাচ্ছে, আদিত্য খুব পরিমাণে খাটছে। বৌভাতের দিন সব কিছু নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে করেছে। মোটরসাইকেলে করে গ্রামের বাইরে শহরে যাওয়া, এটা ওটা সেটা কিনে আনা, কারো ধার ধারেনি। সময় মতো খাওয়াটাও ঠিক মতো হয়নি আদিত্যর। আজকে ওর বড়দার আর ছোট বোনটার বাসর ঘরের বদলে ফুলসজ্জার সাজানো। বাসর ঘরে তো সকলেই জেগেছিল। মনটা একটু কেমন যেন আনচান করে বন্যার। এমন কি করে ফেললো যে আদিত্য ওকে পাত্তাই দিচ্ছে না। সেই দিন সন্ধেবেলা সবাই যখন যার যার সাজে ব্যস্ত, সবাই ফুলসজ্জার যাত্রী হয়ে যাবে, আর ছেলের বাড়িতেও আসবে ওই মেয়ের বাড়ির কিছু লোক। দুজনে মিলে মিলিতভাবে করা হচ্ছে বলে অনুষ্ঠানটা যেন আরো বেশি ভালো লাগছে। কিন্তু সবার দৃষ্টির আড়ালে আদিত্যকে যে একবার দেখতেই হবে বন্যাকে। মানুষটাকে দেখতেই পায়নি, বিশেষত আজকে। গলার ভয়েস পাচ্ছে, মোটরসাইকেল নিয়ে যাতায়াতের শব্দ পাচ্ছে, কিন্তু মানুষটি বেপাত্তা। বলছি, তোমার দাদাকে দেখেছো? বৌদি, দাদা কিন্তু তোমার ওপরে চরম রেগে রয়েছে, আমার সাথেও কথা বলছে না। আমি সকালবেলায় কত করে বললাম খেয়ে যা খেয়ে যা, বলল খেয়ে দে কি হবে, জীবনে দায়িত্ব কর্তব্যটাই সব, সংসারে থাকতে গেলে এই সব কাজ বেশি করে করতে হয়। তুমি বলো, কোনো মানে হয়? খেপেছে বুঝলে, তোমার খ্যাপা সার খেপেছে। পাশ থেকে বললেন শাশুড়ি মা। এবার তুমি সামলাও। তোমার বাবাটিকেও বলিহারি, সেই বলছি ওর সঙ্গে একটু কথা বলতে দাও। তোমাকে শুধু আড়াল করে রেখেছে, এখন তোমার জিনিস তুমি বুঝে নাও বাবা, আমরা ওসবের মধ্যে নেই। আচ্ছা, মুশকিলে পড়ল বন্যা। উস্কানি দেওয়ার বেলায় সবাই, আর সামাল দেওয়ার বেলায় সে নিজে। এখন আদিত্যকে সে কি করে বোঝাবে? মাত্র তো কয়েকদিনের পরিচয়, তাতেই এতটা ভালোবেসে ফেলেছে আদিত্যকে যে তুলনা করতে পারছে না। আচ্ছা, মানুষটা গেল কোথায়? বাড়ি ভর্তি লোকজনের সামনে কি আর তাকে এইভাবে আদিক্ষেতা করে ভালোবাসার কথা বলা যায়? মনটা খারাপ করে বন্যা ঘরে আসে, দরজাটা বন্ধ করে খুব কান্নাকাটি করে। ছোটবেলা থেকে বাবা মার আদর ছাড়া সে বড় হয়েছে। শ্বশুর বাড়িতে এসে যাওয়া একটু ভালোবাসা জুটল, তা ওর স্বামী তাকে পাত্তা দিচ্ছে না। মন খারাপের দিনগুলোর কথা কাকে সে বলবে তাহলে? দরজায় আবার টোকা পড়ল। কে? বৌদি, আমি। ও দাঁড়াও। এ কি বৌদি, তুমি কান্না করছিলে? না না, চোখে বোকা পড়েছিল। আচ্ছা শোনো, এই পোশাকটা বাবা পাঠিয়ে দিলেন, পরো। আর বাবা বললেন দাদা ওই বাড়ি যাবে, তুমি এই বাড়ি থাকবে, মানে দুই দিকে সামলাতে হবে তো, তাই। হো, তোমার দাদা? দাদা ঠিক আছে, খাওয়া দাওয়া করেছে, তবে বলল হালকা হালকা নাকি জ্বর এসেছে। জ্বর এসেছে? হবে না বলো? এই বর্ষার মধ্যে একা একা কোমর বেঁধে সবটা করলো, কতবার না করলাম। সব খুড়তুতো জ্যাঠতুতো দাদা সবাই যেতে চাইলো, কিন্তু বাবু একা কর্তব্য পালন করবে। নাও, করতে গিয়ে এবার ভোগো। জানো বৌদি, ছোটবেলায় একবার দাদার খুব জ্বর এসেছিল, ভীষণ জ্বর, কমছিলই না। লেপ কম্বল চাপা দেওয়ার পরও দাদা কেঁপেই চলেছে। রক্ত পরীক্ষা করার পরে জানা গিয়েছিল ম্যালেরিয়া। সেই থেকে দাদা জ্বর এলে খুব ভয় পায়, একটু থেকে একটু কিছু হলে আগে ব্লাড টেস্ট করে। আসলে মরতে তো কেউই চায় না। এগুলো তুমি কি বলছো? না মানে মুখ ফসকে বেরিয়ে গেল। আমি বরং আসি। হ্যাঁ। বিদিশাও আজকে কেমন যেন কাটছাট। শাশুড়ি মাও স্পষ্ট বলে দিলেন, তোমার জিনিস তুমি বুঝে নাও। বেচারি এখন কি করে? শাড়িটা হাতে নিয়ে কান্না করছে মেয়েটা। হঠাৎ দরজার কাছে টোকা মারার শব্দ। কে? কে ওখানে? আসতে পারি? তুমি তুমি কোথায় ছিলে? ঘরের ভেতরে হাত ধরে টান মারে বন্যা আদিত্যকে। হ্যাঁচকা টানে আদিত্য ঘরের ভেতর ঢুকে যায়। দরজাটা বন্ধ করে দিয়ে বন্যা জড়িয়ে ধরে আদিত্যকে। ওর বুকের মধ্যে এলো পাথারি কিল চড় মারে, বলে, কেন এত জ্বালাও? বলো, কেন এত জ্বালাও আমাকে? আমার বুঝি কষ্ট হয় না? আদিত্য
ওর চোখে চোখ রাখে। চোখে তখনও অঝরে জল পড়ছে বন্যার। আদিত্য ওর কপালে আলতো করে হাত রেখে বলে, চিন্তা হচ্ছিল আমায় নিয়ে? হবে না, সকাল থেকে কিচ্ছু খাওনি। শুনলাম নাকি জ্বর এসেছে, কই দেখি। কপালে গালে হাত দিয়ে দেখে বন্যা, হালকা হালকা গাটা গরম। ওষুধ খেয়েছো? হ্যাঁ, আমি ওষুধ নিয়ে আসছি, বাবার কাছে ওষুধ আছে। শোনো। বাকি কথা আর বলা হয় না বন্যার। আদিত্য তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে, আর তার ওষ্ঠ রয়েছে তার অধরে। বন্যা চুপ হয়ে গিয়েছে আদিত্যর বুকের মাঝখানে এসে। বাড়ি ভর্তি লোকজনের কাছে তখন হয়তো আদিত্য আর বন্যা, এই মানুষ দুটো উপস্থিত নেই, কারণ ওই মুহূর্তে তাদের তো প্রয়োজন নেই। তুমি এমন করে কাঁদছো কেন? জ্বরটা খুব বেড়েছে না? এই জ্বর যে ওষুধে কমবে না, তুমি বুঝতে পারছো না? বন্যা চুপ করে তাকিয়ে থাকে আদিত্যর চোখে। আর ঠিক তখনই বিয়ে বাড়িতে বেজে ওঠে ওয়াদা রহা সনম, হোঙ্গে জুদা না হম, চাহে না চাহে জমানা। দুটো হৃদয় এক হবার লগ্নে। বহুদিনের আকাঙ্ক্ষিত ফুলশয্যা আজ পূর্ণ হল সকলের অলক্ষ্যে। কারণ ওই ফুল দিয়ে সাজানো ঘরটার ভেতরকার গভীরতার প্রসঙ্গ কেউই যে কারোর সামনে আলোচনা করতে চায় না। সবার কাছেই ফুল মানেই লজ্জা, ফুল শয্যা। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।